আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের রাতভর ছাত্র জনতার অবরোধ। আজ বিকেল ৩টায় গণজামায়াত কর্মসূচি। বিকাল ৩টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার কার্যক্রমে গতি নেই, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দৃশ্যমান ফলাফলের তাগিদ অর্থনীতিবিদদের। ফরিয়াদের বেঁধে দেয়া দামেই আটকা হাওরের কৃষকরা। পানির দরে বিক্রি হচ্ছে ধান। কৃষক বাঁচাতে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর তাগিদ। পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসোস শুরু। ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি। ৩টি পাক বিমান ঘাঁটিতে ভারতের হামলা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি আজ বিকেল ৩টায় শাহবাগে গণজামায়াতের ডাক দিয়েছে ছাত্র জনতা। শুক্রবার মধ্যরাতে শাহবাগে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় রাজধানীতে যে পয়েন্টগুলোতে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টু রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন। ওই সমাবেশ থেকে শাহবাগ মোড়ে অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। ৩ দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দলের নেতারা বলেন, পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচার নিশ্চিতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সে সঙ্গে দলটির নিবন্ধন বাতিল, গণহত্যার বিচার প্রসঙ্গেও কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল ছাত্র জনতা সহ নানা পক্ষ। বৃহস্পতিবার রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির পর বিকেলে আয়োজন করা সমাবেশ। জুমার নামাজের পর সমাবেশে সংহতি জানাতে আসতে শুরু করে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের বিভিন্ন প্ল্যাটফর্ম। জুমার নামাজ শেষ হতেই সমাবেশে যোগ দিয়ে একাত্ম প্রকাশ করে ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, পুশাপ, পুনাপ কিংবা শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠনগুলো। পাশাপাশি হেফাজত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, আইমা পরিষদ, জাকপা, ছাত্র শিবিরের মতো রাজনৈতিক দলগুলোও একাত্মতা প্রকাশ করে লীগ নিষিদ্ধের দাবিতে। সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আইসিটি আইনের রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করার আহ্বান জানান। সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানান তারা। যতদিন হাসিনার পতন না হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না হয় ততদিন এই আন্দোলন চলবে। আমি ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল, দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা সর্বশক্তি দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার চিরতরে কবর রচনা করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশে আমরা একদিনও থাকতে চাই না। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, দ্রুত দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার কথা জানায় নেতারা। একই সঙ্গে আগামী 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিও জানানো হয়। 24 ঘন্টা
মধ্যে গণহত্যার দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় এবং আগামী ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ ঘোষণা করা না হয়, জুলাই জনতা শাহবাগ ছাড়বে না। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা আদায় না করা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার ঘোষণা দেয় ছাত্র জনতা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকার পুঁজিবাজারকে যে তলানিতে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন যে সংস্কার শুরু হয়েছে তা কবে শেষ হবে তার সঠিক সময়সীমা না থাকায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। সেই সাথে এই পতনের বাজারে স্বল্প সময়ে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। এছাড়া 11 মের বৈঠকে বাজার মধ্যস্থতাকারীদের কাউকে না রাখায় বিনিয়োগকারীরা আরও হতাশ হয়েছেন। অপরদিকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল স্বল্প সময়ে দৃশ্যমান না হলে বাজারে আশা ও আস্থা ফিরবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। 1996 ও 2010 সালের বড় দুটি ধসের সম্মুখীন হয় দেশের পুঁজিবাজার। 96-র পর ঘুরে দাঁড়ালেও 2010-এর পর গত 16 বছরেও গতি আসেনি বাজারে। আর এই দুই সময়েই বিনিয়োগকারীদের সর্বস্ব হারাতে হয়েছে পতিত আওয়ামী সরকারের আমলে। বাজার থেকে লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে সালমান এফ রহমান, খায়রুল ও শিবলি কমিশনার সহ অন্যান্য সহযোগীরা। ভঙ্গুর ও ভুয়া কোম্পানি তালিকাভুক্তিতে আস্থা হারায় বিনিয়োগকারীরা। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন আশার অঙ্কুর গজায় শেয়ার বাজারে। এতে প্রথম 3 দিনেই সূচক 1000 পয়েন্টের বেশি ছাড়ায়। নতুন আশা নিয়ে উজ্জীবিত হতে দেখা যায় বিনিয়োগকারীদের। সেই সাথে যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের সংস্কারের নতুন সম্ভাবনার। কিন্তু সেই প্রত্যাশা স্বল্প সময়েই মুখ থুবড়ে পড়ে সূচক ও লেনদেন নেমে আসতে থাকে তলানিতে। 152 দিন লেনদেনের মধ্যে 100 দিনের বেশি সূচক কমেছে শেয়ার বাজারে। 1000-এর বেশি সূচক হারিয়ে আবারও হতাশা ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। গ্রহণযোগ্য জন্য দিতে পারবে। আর এর পেছনে স্বল্প সময়ে কোনো সংস্কার না থাকা ও সময় বেশি নেওয়াকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। বলছেন 16 বছরে বাজারকে যে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে ফিরে আনতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনিতেই বাজার খারাপ, তাকে এই মুহূর্তে স্বল্প মেয়াদে কিছু প্রণোদনা দেওয়া দরকার ছিল। এটা তো মানতে হবে যে বিগত 15 বছরে বাজারের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করেছে, দুঃশাসন অপশাসনের কোনো মাত্রা ছিল না। তো ফলে এই বাজারকে উদ্ধার করতে গেলে কিছু তো প্রণোদনা লাগবে। আপনার টাকা দিয়ে হোক বা আস্থা দিয়ে হোক বা উৎসাহ দিয়ে হোক। অপরদিকে 11 মে অর্থ মন্ত্রণালয় ও বিএসইসির সাথে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বসার কথা রয়েছে। তবে বাজারে যাদের সমস্যা তাদের না রাখায় আশানুরূপ ফল পাওয়া নিয়ে শঙ্কা জানানো হয়েছে। 11 মে কিন্তু একটি মিটিংয়ের কথা শুনেছি, তারপরও বাজারে কোনো গতি নেই। তার মানে কি, বিনিয়োগকারী মনে করে যে সরকার আসলে যে প্রাধিকার যে সূচি তার মধ্যে শেয়ার বাজার নেই। গত 1.5 যুগে পুঁজিবাজারকে যে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তার স্বল্প সময়ে সংস্কার সম্ভব নয় বলে মনে করে বিএসইসি ও টাস্ক ফোর্সের সদস্যরা। তবে বর্তমানে বাজার তলানিতে থাকায় সংস্কার সঠিক পথে রয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিনিয়োগকারীরা। তাই সুযোগ পেয়েও যদি এই পুঁজিবাজারকে পুনরুদ্ধার ও গতিশীল করা না যায় তবে এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে। পুঁজিবাজার সংস্কারে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাদের 17টি কাজের মধ্যে এখন পর্যন্ত 3টি বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। তাই 9 মাস পেরিয়ে যাওয়ায় বর্তমান সরকারের সময়ে এই সংস্কার শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে আগামী বাজেট এবং 2 থেকে 3 মাসের মধ্যে শেয়ার বাজার নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে যেসব বড় সমস্যা রয়েছে সেগুলোর বেশিরভাগের সমাধান হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। বলে আসতেছে বিভিন্ন সেক্টরাল রিপোর্ট, এগুলি একটা সার্বিক ফ্রেমওয়ার্কের মধ্যে এনে আমরা কি কি রিকমেন্ডেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন করা যায়, কোনটা মিডিয়াম টার্ম, কোনটা সিকোয়েন্স করতে হবে, সব তো একসাথে করা যাবে না, সম্ভব না। আমাদের লোকবলও নাই, আর এটা কেওস হবে। আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে কোনটা প্রায়োরিটি, কোনটা, এগুলি কাজটাই আমাদের কমিটি করবে এখন। অপরদিকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল স্বল্প সময়ে দৃশ্যমান না হলে বাজারে আশা ও আস্থা ফিরবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেই উদ্যোগগুলি নিয়েছে সেগুলোই যদি তারা সেই উদ্যোগ থেকে যদি কিছু ফলাফল দেখাতে পারে তারপরে আপনি চিন্তা করেন যে আর কি করতে পারি। মৌলিক সমস্যার ক্ষেত্রে তো আমরা তেমন কিছু দেখি নাই,
মানে এখানে তো আইনি সংস্কারের প্রয়োজন আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন আছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে যে সংস্কার প্রয়োজন সেটা বাজারের প্রকৃত চিত্র দেখে সময়ে সময়ে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতর পর একই স্থানে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়েছে কিনা, আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? রোশন, আজকে সকাল 6টা নাগাদ এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অদূরে অর্থাৎ পৈতলা এবং পুনিয়ট রেল ক্রসিং এর যে মাঝখানে যে অংশটি আছে সেখানে চট্টগ্রামগামী ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একেবারে শেষের যে বগিটি আছে সেই বগিটির 4টির মতো চাকা লাইনচ্যুত হয় এবং এই ঘটনার পর থেকে কিন্তু এই যে ডাউন লাইন অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে লাইনটি আছে সেই লাইনটিতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটের যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। একটু তথ্য দিয়ে রাখি রোশন, এই ঘটনার পরপরই কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যেহেতু আসলে এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যেহেতু একটি নন স্টপ ট্রেন, সেক্ষেত্রে আসলে একমাত্র শেষের যে অর্থাৎ দুর্ঘটনা কবলিত যে বগিটি আছে সেই বগিটি রেখে কিন্তু বাকি বগি নিয়ে ইতিমধ্যেই এখান থেকে এই ট্রেনটি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে রোশন, এখন কিন্তু এই যে ডাউন লাইনে এখনো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এখানকার উদ্ধার তৎপরতা কেমন, আমরা যেটি দেখতে পেয়েছি রোশন, যেহেতু গতকালকে ঠিক একই স্থানে চট্টগ্রাম থেকে এসে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল রাত 10:15টায়, সেটি উদ্ধারে আখাউড়া থেকে যে উদ্ধারকারী যে ট্রেনটি এসেছিল সেই ট্রেনটি কিন্তু সকাল 5টা নাগাদ উদ্ধার কাজ শেষ করে এবং আসলে এই ট্রেনটি এখান থেকে স্টেশনে যাওয়ার আগেই কিন্তু আবার যেহেতু এখানে আবার পরপরই আসলে এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য, সেক্ষেত্রে আসলে এখানে তাৎক্ষণিকভাবে কিন্তু এই উদ্ধারকারী ট্রেনটি এখানে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, ইতিমধ্যে যেই দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি আছে সেই ট্রেনটির বগিটি কিন্তু ইতিমধ্যে লাইনের ট্রেনে তোলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু লাইনটি আসলে ক্লিয়ার করা হয়নি। আমরা এখানকার স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে রাতে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল এই যে মালবাহী ট্রেনটি যেটি লাইনচ্যুত হয়েছিল সেটি লাইনচ্যুত হওয়ার কারণে। এরপর সকাল 4:50 নাগাদ কিন্তু এই যে মালবাহী ট্রেনের যেই দুর্ঘটনা কবলিত বগিটি ছিল সেটি উদ্ধারের পর সকাল 5টার দিকে তারা আসলে এই লাইনটিতে কিন্তু ট্রেন চলাচল শুরু করেছিলেন। তবে দুর্ভাগ্যক্রমে একই স্থানে সকাল 6টা নাগাদ এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সর্বশেষ বগিটির 2টি চাকা কিন্তু লাইনচ্যুত হয়ে আসলে এখনো পর্যন্ত এই ডাউন লাইনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে স্টেশন মাস্টার জসিমউদ্দিন যেটি বলছেন যে তারা ইতিমধ্যে উদ্ধার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। তিনি আশা করছেন হয়তো আগামী 20 থেকে 25 মিনিট নাগাদ কিন্তু এই যে দুর্ঘটনাগুলিতে যে সর্বশেষ যে বগিটি আছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের, সে বগিটি কিন্তু অন্য কি ট্রেনের ইঞ্জিন দিয়ে আসলে তারা কিন্তু টেনে নিয়ে একেবারেই স্টেশনের অদূরে নিয়ে যাবে। সেক্ষেত্রে আসলে তখন একেবারে বলা যেতে পারে যে এই যে এখন যে লাইনটি আসলে বন্ধ রয়েছে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী বা সিলেটগামী যে ট্রেনগুলো যে আসলে এখন বন্ধ রয়েছে সেই ট্রেন চলাচলগুলো কিন্তু আবার শুরু হবে বলে এখানকার স্টেশন মাস্টার জসিমউদ্দিন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, আমার কাছে এই ছিল এখান থেকে এই যে ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য। হাওড় অঞ্চলের কৃষকরা দেশে খাদ্যের অন্যতম যোগানদার। একক ফসল হিসেবে বোরোর 25 থেকে 30% আসে হাওড় থেকে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন কি কৃষক? ভরা মৌসুমে সিন্ডিকেটের কারসাজিতে ফরিয়ারদের নির্ধারিত দামেই ধান বিক্রি করেন, অনেকটা বাধ্য হয়েই মেলে না সরকারি গুদামে ধান দেওয়ার সুযোগও। কৃষি গবেষকরা বলছেন কৃষক বাঁচাতে হাওড়ের বিপণন প্রক্রিয়ায় যে কোনো মূল্যে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমাতে হবে, নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। নেত্রকোনার হাওড় অঞ্চল ঘুরে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ, ছবি তুলেছেন সায়েম আকন্দ। যেন হাওড়াঞ্চলের কৃষকের কাছে উৎসব। এ সময় রাজ্যের ব্যস্ততায় দিন কাটে কৃষকের। প্রখর রোদ, গরমের তীব্রতা উপেক্ষা করে চলে ফসল ঘরে তোলার চেষ্টা। নেত্রকোনার গোবিন্দশ্রী হাওরের কৃষক সেলিম মিয়া চলতি বুড়ো মৌসুমে প্রায় 150 মণ ধান পেয়েছেন। এর মধ্যে খোরাকির 30 মণ রেখে বাকিটা বিক্রি করেছেন। সেলিম মিয়ার মতো হাওরের প্রায় সব কৃষকেরই একই দশা। দেনা পরিশোধের চাপ, পাশাপাশি সংরক্ষণের সুবিধা না থাকায় ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। আর এই সুযোগে ধানের দাম কমিয়ে দেয় মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম 1200 টাকা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঠেকে 800 থেকে 850 টাকা। খরচ কাটি করছি, মানুষের তো টাইমে কিনে আনছি, এই দামে যেমন লাগবো
নিজেরাও চলন লাগবো, খাওয়ান লাগবো। হাইব্রিড মোটা ধান এই আবার কাটাকাছি মেশিনে কাটাকাছি ব্যস্ত আছি, এখন ধানটা একটু দরটা কমে হয়ে। ধান মাড়াই ও শুকানোর জায়গার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ হাওরের কৃষকের নিত্যসঙ্গী। ধান কেটে খলায় আনতে গুনতে হয় বাড়তি খরচ। সরকার ধান চাল সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিলেও তা জুটে না হাওরের কৃষকের ভাগ্যে। লাহারও জায়গা নাই, ও তো দান দেম লই তো দেম আর কেমতাটা নাই, ওহন এই লোকসান দিয়ে মাল ছাড়ি দিছি। সরকারি যে আমরা যদি 14 টাকা নিত, সেটা আমরা বেশি যাবো মানে চলাম। ওখান থেকে নিয়ে 800 হয়, 900 হয়। হাওরের ধান মাড়াই করে সাবমার্সিবল সড়কের পাশে এভাবেই বস্তাবন্দি করে রাখেন কৃষকেরা। এখান থেকেই ধান কিনে বড় বড় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ফরিয়ারা। কয়েক দফায় হাত বদলে অনেকেই অর্থবিত্তে সমৃদ্ধ হলেও পরম মমতায় যে ফসল ফলান কৃষকেরা, তারা থেকে যান সেই তিমিরেই। ধান পাকা শুরু হলেই হাওরে বেড়ে যায় ব্যবসায়ী ও ফরিয়াদের আনাগোনা। ধান কিনে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায় তারা। প্রতিদিন 5-6টা ট্রাক হয়, 220 বস্তা করে 1000 বস্তা, এরকম 1800 মন ধান প্রতিদিন ছেড়ে দিচ্ছি। আগাম জাতের নতুন নতুন ধান আবাদ করলে ভালো দাম পাওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। আর হাওরের কৃষকের কথা মাথায় রেখেই নেত্রকোনায় আগে ভাগেই শুরু হয়েছে ধান সংগ্রহ। আধুনিক যে জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিই এবং এবছর বিধান 88, বিধান 89 এবং বিধান 102 এই জাতগুলো কিন্তু হাওরে চাষ হয়েছে এবং এখান থেকে এখন কৃষকরা বিধান 88 কিন্তু খুব ভালো ফলন পাচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা এর কারণে তারা সঠিক দামটা অনেক সময় পান না, সেই কারণে সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পেতে পারেন, সেই জন্য সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানো এবং হাওরকে কেন্দ্র করেই নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনার গ্রুপ আছে, যেমন বিএডিসি, বিডি, বাড়ি, ডিএই, এই সমস্ত আপনার অর্গানগুলিকে ওইখানে আপনার কাজে লাগাতে হবে। আর মধ্যস্বত্ব যারা আছে তাদেরকে যত দ্রুত কমানো যায়। চলতি বছর নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে প্রায় 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। কয়েক বছর অতিরিক্ত খরা, তাপপ্রবাহ, পোকামাকড়ের আক্রমণে আশানুরূপ ফলন পায়নি ধান চাষিরা। তবে এবার অনুকূল আবহাওয়া আর পরিমিত বৃষ্টিপাতে বড় আবাদে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সার কীটনাশকের খরচ কমায় ভালো দামও পাচ্ছেন তারা। মেজবা উদ্দিন পলাশের প্রতিবেদন। কুষ্টিয়ায় মাঠের পর মাঠ জুড়ে কৃষকের শত মেহনতে উৎপাদিত সোনাঝরা পাকা ধানের সমারোহ। মৃদু হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। গেল কয়েক বছরের বৈরী আবহাওয়া পিছু ছাড়ায় এবার কমেছে সেচ, কীটনাশক ও সারের খরচ। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। এখন ফসল ঘরে তোলার পালা, তাই তো বেড়েছে কৃষাণীদের ব্যস্ততা। তেল লাগেছে কম, পানিটা ভালো পাইছি, তাই ধানের ঠিক কোন সার ফাঁস দিতে পারি, তাই ধানটা বের ভালো ফলন। বৃষ্টি বাদলের আবহাওয়া কম, মোটামুটি ভালোই আছে। তেলমনের দাম খুবই কম বেশি আছে। প্রতি বছরে 7 বের 8 বের করে বীজ দিয়েছি, এবার 3 বারেই ধরেন কাম সারিয়েছি আমরা। এবার 3 বারেই দেখা যাচ্ছে আমাদের ধান খুবই ভালো। মৌসুমের শুরুতেই উঠতি ধানের বাজার প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আশানুরূপ দাম পাওয়ায় খুশি মেহনতি কৃষক। খরচ খরচা বাদ দিয়ে 20,000 30,000 টাকা ধান হলে 10,000 লাভ হয়। এই বছরে ধানের ফলনটা ভাই ভালো, পোকামাকড় কম, ঝড় বৃষ্টির আগে আমাদের ধানটা উঠছে। তবে পুরোপুরি না পাকায় অনেক কৃষকের ধান এখনো মাঠে, তাই হঠাৎ কালবৈশাখীর শঙ্কায় রয়েছেন অনেকে। এমন অবস্থায় ফসল বাঁচাতে নানান পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই মৌসুমে 80 ভাগ ধান পেকে গেলে দ্রুত ধানটা কেটে বাড়িতে আনে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের ব্যাকে ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে, যাতে কৃষকের উৎপাদিত ধানটা নষ্ট হয়। সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে পরামর্শ দিয়ে যাচ্ছি।
কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে কুষ্টিয়ায় ৩৫,৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখান থেকে অন্তত 2,30,০০০ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন কুষ্টিয়া। ঢাকার ধামরায়ে ইট ভাটার ধোঁয়ায় অন্তত 3টি এলাকায় কয়েকশো বিঘার জমির ধান পুড়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অবিলম্বে ইটভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তরের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ধামরাইয়ের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। কিছুদিন আগ পর্যন্ত এখানে সোনালী ধান দোল খেলেও এখন সবগুলোই ধারণ করেছে ধূসর রং। পাশের ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হয়ে গেছে সব ধান। একই অবস্থা 3 ইউনিয়নের অন্তত 120 হেক্টর জমির সব ফসলের। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে ক্ষুব্ধ চাষিরা। এ অবস্থায় ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট লাগে তার সাথে বেশি কষ্ট করে আমি ধান আবাদ করছি। এই ধানগুলো সব পুইরা শেষ হয়ে গেছে। যে চিটা হয়েছে এগুলা কাইটা নেওয়া মানে ধান হওয়ার মতো কোনো উপযোগী নয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কৃষক যাতে না মরে, এগুলা জানি মনে করেন ক্ষতিপূরণ দেয়। ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত পরিদর্শন করে ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যে ইটভাটাগুলোর কারণে এই নষ্ট হয়ে গেল, এই ইটভাটাগুলোর একটা স্থায়ী সমাধান দরকার, যে এখানে কিভাবে 2 ফসলি 3 ফসলি জমিগুলোর ফসল কৃষক পরবর্তীতে সফলভাবে ঘরে তুলতে পারবে। ধামরাইয়ে বৈধ অবৈধ সব মিলিয়ে 200-র বেশি ইটভাটা রয়েছে। এতে প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ধান কাটার মৌসুম প্রায় কাছাকাছি সন্নিকটে আছে এবং দেখা যাচ্ছে একই সময়ে ইটভাটাগুলো বন্ধ হচ্ছে। তো ইটভাটাগুলো বন্ধের ক্ষেত্রে প্রচুর আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি। গতকালও অভিযোগ এসেছে একটা, আজকে একটা অভিযোগ এসেছে। আমরা এগুলো অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশেষ করে কৃষকদের যেই ক্ষতিপূরণটা, আমরা সেই ক্ষতিপূরণটা তাদের থেকে আদায় করে দেব। ধামরাইয়ে ইটভাটার ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 120 হেক্টর ধানি জমি। কৃষকরা বলছেন প্রতি বছরই তারা ইটভাটার কারণে ক্ষতির মুখে পড়ছেন। এভাবে চলতে থাকলে হয়তো একসময় ধান চাষ হুমকির মুখে পড়বে বলে বলছেন কৃষকরা। হুমায়ুন কবির, এখন ধামরাই। সপ্তাহের ব্যবধানে ফেনীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আগের তুলনায় সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, আপনি তো সকাল থেকে বাজারগুলো ঘুরেছেন, সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রোশন, আজকে বাজারের একদম সকাল থেকেই আমরা ফেনী শহরের সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট, শহরের বড় বাজার, মহিপাল সহ কয়েকটি বাজার দেখেছি। আমরা যেটি দেখেছি যে সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারের যে দাম সেগুলো কিন্তু প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। আজকের বাজার পরিস্থিতি আমরা যেটি দেখেছি যে আজকের বাজারে বরবটি বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকার মধ্যে। এছাড়া আজকের বাজারে আমরা দেখেছি যে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, ধুন্দুল বিক্রি হচ্ছে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 60 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা, ফুলকপি 80 টাকা, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 30 টাকা। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। বিক্রেতারা যেমনটি বলছেন যে অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপদাহ, সেই তাপদাহের কারণে সবজির যে উৎপাদন সেটি কমেছে, যার ফলশ্রুতিতে বাজারেও কিন্তু সরবরাহ কমেছে। এই যে সরবরাহ কমে, যার ফলশ্রুতিতে কিন্তু সবজির দাম কিছুটা বেশি আছে বলে তারা মনে করছেন। তবে বৃষ্টি হলে এবং পরিস্থিতি কিছুটা উন্নতি হলে সবজির দাম আরও কমে আসতে পারে বলে বিক্রেতারা মনে করছেন। আমরা কথা বলেছি বাজারে আসা যে ক্রেতাদের সাথে। ক্রেতারা যেমনটি বলছেন যে গ্রীষ্মের এই সময়টাতে সাধারণত চিচিঙ্গা, দুন্দুল, কাঁকরোল সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সেসব সবজির প্রাচুর্য থাকে এবং দামও কিছুটা কমা থাকে এবং মানুষের
যে ক্রয় ক্ষমতা সেটির মধ্যেই থাকে, সেজন্য মানুষের মধ্যে স্বস্তি থাকার কথা। কিন্তু সবজির বাজারে এখন যে পরিস্থিতি সেটি কিছুটা অস্বস্তিকর বলা চলে। সব মিলিয়ে ফেনীর যে সবজির বাজার যে বছরের অন্যান্য সময়ের চাইতে এই সময়টাতে সবজির দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন যে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে দাম কিছুটা কমবে বলে তারা আশা করছেন। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী শহরে যে বড় বাজার সেখানেও কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু বেড়েছে। বিক্রেতারা বলছেন যে সপ্তাহ দুয়েকের ব্যবধানে হয়তো সবজির দাম কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল ফেনীর সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। বরগুনার বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে ডালভাঙা গ্রামের 2টি স্কুল ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধের দাবি শিক্ষার্থীদের দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। তুমি কোন ক্লাসে স্কুলে ভর্তি হয়েছো? আমি 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। তখন এই নদীটা কতটুকু ছিল? তখন এই নদীটা অনেক দূরে ছিল, কিন্তু প্রত্যেক বছর ভাঙতে ভাঙতে এখন প্রায় আমাদের স্কুলের কাছে এসে গেছে। শ্রেণীকক্ষ যেখানে হয় জ্ঞানের চর্চা, কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র বরগুনার ডালভাঙা গ্রামে। নদী ভাঙনের কবলে ডালভাঙা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা দিন পার করছে শঙ্কায়, কারণ যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে পুরো স্কুলটি। প্রতিবছর ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ভোগান্তিতে শিক্ষার্থীরা। তাদের দাবি ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের। আমরা যখন এই স্কুলে এসেছি তখন এই নদীটি অনেক দূরে ছিল। বছরে বছরে এটি ভেঙে ভেঙে ক্রমে ক্রমে আমাদের স্কুলের দিকে এগিয়ে আসছে। এই ভবন ভেঙে যাবে 2 দিন পরে, এই বর্ষাও যাবে না। স্কুলে যদি ভেঙে যে আমরা পড়াশোনা করব কোথায়? আমরা অতি দ্রুত টেকসই বেড়িবাঁধ চাই এবং এই স্কুলের আওতাধীন এই নদী ভাঙন এলাকায় ব্লক চাই। স্থানীয়রা নদী ভাঙনের কারণ হিসেবে দায়ী করছেন অবৈধ ইটভাটাকে, যা গড়ে উঠেছে নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ঢেউ আশ্রে পড়ছে স্কুলের পাশে। বিদ্যালয়টি যে হারে ভাঙনের শিকার, সে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। তখন বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা শেখার কোনো জায়গা থাকবে না। ব্যারিকেডটা দিলে হয়তো বিদ্যালয়টি টিকবে এবং অত্র এলাকার শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবে গঠন করতে পারবে। শিক্ষার্থী ও স্থানীয়রা স্কুল রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি দেয়া সহ নেয় নানা ধরনের উদ্যোগ। জেলা প্রশাসক জানায় স্কুল রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এবার ব্যাথমেট্রি সার্ভে করা হয়েছে, ব্যাথমেট্রি সার্ভে করার রিভার প্রোফাইলটা আমরা বের করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই বিষয়ে ওনার সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে। নদী ভাঙনের এমন চিত্র শুধু ডালভাঙা পয়েন্ট জুড়েই নয়, বরগুনা জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের 20 থেকে 25টি পয়েন্ট রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। বর্ষা এলে সেসব স্থানে বাজে ভাঙনের সুর। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রবণ এলাকায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। সংযুক্ত আরব আমিরাতে 10 লাখের বেশি বাংলাদেশির চাহিদার কথা মাথায় রেখেই গতিশীল হচ্ছে রপ্তানি বাজার। দেশ থেকে নিয়মিত পোশাক, ফলমূল, সবজি এবং পাটজাত পণ্য যাচ্ছে সেখানে। তবে ধারাবাহিকভাবে কমছে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি। মিশন বলছে রপ্তানি আয় কমলেও ধীরে ধীরে তার সমতায় আসবে। তবে এই সময় আমিরাতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিতে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে দেশীয় পণ্য আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। দেশটিতে নিয়মিত রপ্তানির তালিকায় রয়েছে পোশাক, ফলমূল, সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এসব পণ্য ছোট বড় সুপার শপ ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়। দেশটি থেকে রপ্তানি আয়ের বড় অংশ আসে এসব পণ্য থেকে। চলতি অর্থ বছর দেশটি থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস ও পাটজাত পণ্য থেকে। গেল বছর অ্যাগ্রো প্রোডাক্টও ছিল এই তালিকায়।
পরিসংখ্যানে দেখা যায় চলতি অর্থ বছরে দেশটি থেকে $48 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটি থেকে রপ্তানি আয় এসেছে $28 কোটি। লক্ষ্যমাত্রা থেকে এখনো যা $20 কোটি পিছিয়ে। আমাদের আগে শিপমেন্টের যে ব্যাপারটা সেটা আমাদের আগে 15 দিনে আমরা শিপমেন্ট পেয়ে যেতাম, এখন সেই শিপমেন্ট আমাদের 45 ডেজ লাগে। নতুন যে গভর্নমেন্ট আছে ওরা যদি এখন আমাদের শিপমেন্টটা ডাইরেক্ট করতে পারে ঢাকা টু দুবাই, তাহলে আমাদের এখানে 45 ডেজ না 10 ডেজ তো 15 ডেজ ভিতরে আসবে। দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর জানান 2022-23 অর্থ বছর থেকে দেশটিতে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমতে শুরু করে, যে কারণে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়। চলতি বছরেও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি নেমে এসেছে শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বাড়াতে হলে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ও ফ্রেট ফরওয়ার্ড চার্জ কমানোর বিকল্প নেই। পাশাপাশি ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং বিশ্বমানের করার দাবি তাদের। দেশে উৎপাদিত পণ্যের জন্য বাজার গবেষণা সহ আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা, রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ করতে ঔষধ, মিনিকেট চাল, মৌসুমি ফল ও সবজি, বায়ো ডিসপোজেবল প্লাস্টিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত করতে বলছেন প্রবাসীরা। আমরা যারা বাংলাদেশি এখানে 10 থেকে 11 লক্ষ লোক আছি, আমরা কিন্তু বাংলাদেশি চালটা আমরা পাই না, আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান চালটাই খাই। বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্প আছে, এই বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্পের কোনো ওষুধ ইউএর বাজারে পাওয়া যায় না। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন গত বছর দেশের অস্থিতিশীলতায় রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে এই আয়ে ফিরতে পারে সমতা। আমাদের একটা ইকোনমিক পার্টনারশিপের কথা আমরা ভাবি, যে পার্টনারশিপ হলে আমরা মনে করব যে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে একটা ইনএভিটেবল পার্টনার হিসেবে গণ্য করবে। ব্যবসায়ীরা বলছেন হোম টেক্সটাইল ও কৃষিপণ্যের উপর জোর দেওয়ার পাশাপাশি এই খাতে আয় বাড়াতে হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টি সরাসরি কার্গো ফ্লাইট নিশ্চিত করতে হবে। রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি করে এগিয়ে আসার দাবিও তাদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ভারতের উস্কানিমূলক হামলার বিপরীতে বড় ধরনের সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উল মারসৌস শুরু করেছে পাকিস্তান। জিও নিউজ জানায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে। এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস মজুত করে রাখা হতো বলে জানা গেছে। সেটা শনিবারের এই হামলায় ভারতের উদামপুর ও পাঠানকোট বিমানের ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তবে এতে জানমালের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল আহমদ শরীফ চৌধুরী। তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পাক ভারত যুদ্ধের তৃতীয় রাতেও আতঙ্ক তুঙ্গে। ফের ভারতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, পাঞ্জাবের অমৃতসর সহ বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা যায়। ব্ল্যাকআউট রয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে। অন্যদিকে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি নয়াদিল্লির। পাকিস্তানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকিটা জানাবেন জোহানারা ভুইয়া। ভারতে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করল পাক সেনারা। শুক্রবার রাত 8টার দিকে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ আশপাশের শহরগুলোতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভারতকে লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়ে তারা। ব্ল্যাকআউট হয়ে যায় শ্রীনগর। সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের। জম্মু কাশ্মীরের পাশাপাশি পাক ভারত সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পাঞ্জাবের অমৃতসর শহরেও ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় কাছাকাছি সময়ে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করে নয়াদিল্লি। জম্মু কাশ্মীরের জম্মু, সাম্বা, পাঞ্জাবের পাঠানকোট ও ফিরোজপুর, রাজস্থানের জয়সালমার থেকে এসব ড্রোন ধ্বংস করে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান পাকিস্তানের সবশেষ হামলার জবাব দেয়া হবে।
অবশ্য ভারতে এই হামলার বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে দাবি ইসলামাবাদের। যদিও গত বুধবার থেকেই দুদেশের হামলা পাল্টা হামলার বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠছে। এর আগে বৃহস্পতিবারও ভারতে মিসাইল ও ড্রোন হামলা করে পাকিস্তান। ওই হামলায় তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করে বলে দাবি নয়াদিল্লির। এদিকে পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় সেনাদের বুধবারের হামলার উপযুক্ত জবাব না দেয়া পর্যন্ত ভারতে তাদের হামলা থামবে না বলে হুঁশিয়ারি ইসলামাবাদের। এছাড়া ভারত পেহেলগাম কাণ্ডের মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে হামলা চালিয়েছিল বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। The assertion that Pakistan escalated the situation through the Pahalgam attack of 22nd April 2025 is totally absurd. Till date, India has not been able to produce any credible and verifiable evidence of Pakistan's involvement in the attack. To the contrary, the acts of aggression committed by its armed forces had the approval and support of its entire government. পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছেন ভারতের যুদ্ধের উস্কানি আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলছে। তবে আত্মরক্ষার জন্য পাকিস্তান ২০০ ভাগ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এবার জানাবো খেলার খবর। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। এই দুই প্রতিবেশী দেশের সংঘাতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। বাতিল হবার শঙ্কায় রয়েছে ২০২৫ সালের এশিয়া কাপও। এমনকি বাংলাদেশ সফরও বাতিল করতে পারে বিসিসিআই, এমনটাই দাবি যা ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার। বাকিটা জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তান সংঘাতের আঁচ লাগতে শুরু করেছে খেলার মাঠে। এরই মধ্যে দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল, আর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে শারজাহ ও দুবাইয়ের ভেন্যু। এই জন্য বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশের আরব আমিরাত সফর। আমিরাত সফর শেষে চলতি মাসেই ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকেও ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ প্রায়োরিটি দিয়েছি আমি। এই টপ প্রায়োরিটি দেওয়ার কারণেই আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে বোর্ড থেকে যোগাযোগ করেছি, ব্যক্তিগত আমিও উদ্যোগ নিয়েছি। আন্তঃসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোহলি রোহিতদের বাংলাদেশ সফরও আটকে যেতে পারে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ৩ ওয়ানডে ও ৩ টি-20 ম্যাচের সিরিজ খেলতে আসার কথা ভারতীয় দলের। এই সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই আগস্ট সেপ্টেম্বরের উইন্ডোতেই আইপিএলের বাকি লিগ পর্বের 12টি সহ মোট 16টি ম্যাচ আয়োজন করতে চায়, এমনটাই দাবি টাইমস অফ ইন্ডিয়ার। এছাড়াও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক ভারত। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা, কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। ওয়াসিল হক পান্থ, এখন। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে। ভন তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে বলেন, তাদের দেশের ভেন্যু তৈরি আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ভারতীয় খেলোয়াড়রা সেখানেই থেকে যেতে পারবে। প্রসঙ্গত ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধর্মশালায় ব্ল্যাকআউট ঘটনার পর ফ্রাঞ্চাইজি ও বিদেশি খেলোয়াড়রা উদ্বেগ প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি ঠিক করতে এই সপ্তাহের মধ্যেই বৈঠক হবে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। প্রথম 2 ম্যাচ দাপটের সাথে জিতেই ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথম ম্যাচে বোলারদের দাপটে সফররতদের 150 আগেই গুটিয়ে দিয়ে 7 উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে প্রায় 350 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে কিউইরা থামে 257তেই। তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে এসেছে 4 পরিবর্তন। পারভেজ ইমন, শামীম, তানভীর এবং আফিফ হোসেন, নাসুম এবং মকিদুল মুগ্ধ। ওয়ানডে সিরিজ শেষে 2টি 4 দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দল। সিলেটের প্রথমটি 14 মে এবং দ্বিতীয়টি হবে ঢাকায় 21 মে। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নিষিদ্ধের দাবিতে শাহবাগের রাতভর ছাত্র জনতার অবরোধ, আজ বিকেল 3টায় গণজামায়াত কর্মসূচি। বিকাল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার কার্যক্রমে গতি নেই, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, দৃশ্যমান ফলাফলের তাগিদ অর্থনীতিবিদদের। ফরিয়াদের বেঁধে দেয়া দামে আটকা হাওরের কৃষকরা, পানির দরে ধান বিক্রি, কৃষক বাঁচাতে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর তাগিদ। পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু, ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি, 3টি পাক বিমান ঘাঁটিতে ভারতের হামলা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।